গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালোই আছো, আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আমি আজকে যে ক্লাসটা করব প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হলো তাস্টুনের বহু উপাদান তত্ত্ব। তো আজকে আমরা তাস্টুনের বহু উপাদান তত্ত্ব এবং গিলফোর্ডের দ্বিশক্তি গঠন সম্পর্কে জানবো। তোমরা যারা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে, কারণ আমার বোর্ডের লেখাগুলি হয়তো বা একটু ছোট হয়ে যায়, কিন্তু আমার কথাগুলি যদি মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই তোমরা প্রতিটা জিনিস ভালো করে বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের আজকের মূল বিষয় হলো তাস্টুনের বহু উপাদান তত্ত্ব। তো আমি বারবার তাস্টুন বলছি, তাহলে আমাদেরকে জানা দরকার তাস্টুনকে। হ্যাঁ, তাস্টুনের আসল নাম হলো পল তাস্টুন। তাস্টুনের আসল নাম হলো পল তাস্টুন। উনি জন্মগ্রহণ করেছিলেন 30 অক্টোবর 1946 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 21 আগস্ট 2012 খ্রিস্টাব্দে। ওনার জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। উনি একজন আমেরিকান গণিতবিদ ছিলেন এবং ওনাকে মার্কিন মনোবিদ বলেও চিহ্নিত করা হয়। তো তাস্টুন আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধির উপাদানগুলিকে অনেকগুলি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 7টি ভাগ হলো বিশেষ উল্লেখযোগ্য। যদিও আমি বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বিকাশ এবং বুদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে পূর্বের ক্লাসে বুঝিয়েছি, তাই বুদ্ধি সম্পর্কে আমি আর এখন বলবো না। বুদ্ধির উপাদানগুলিকে নিয়ে তাস্টুন যেভাবে ভাগ করেছেন সেই ভাগগুলি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তাস্টুনের মতে বুদ্ধির 7টি প্রাথমিক ক্ষমতা বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন পরিমাণে হয়ে থাকে। মানে আমাদের যে শিশুদের যে বুদ্ধি, সেই বুদ্ধি 7টি প্রক্রিয়ায় বিভিন্ন কাজে বিভিন্নভাবে বা বিভিন্ন পরিমাণে হয়ে থাকে। সেগুলি হলো এম, এন, পি, আর, এস, বি এবং ডাব্লিউ। তাস্টুন বুদ্ধিগুলিকে এম, এন, পি, আর, এস, ডাব্লিউ, এস, বি, ডাব্লিউ তে উল্লেখ করেছেন। তো এর মানে প্রথম হলো কি এম ফর মেমোরি, আর এন ফর নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তারপর হলো পার্সপেক্টিভ অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি আর দিয়ে, আর এস দিয়ে হলো স্পিচ রিলেশন ফ্যাক্টর এবং ভার্বাল অ্যাবিলিটি ও ওয়ার্ড ফ্রিকোয়েন্সি অ্যাবিলিটি। বাংলায় এগুলি হবে কি এম ফর স্মৃতি, তারপর হলো এন দিয়ে হবে কি সংখ্যাবাচক এবং প্রত্যক্ষমূলক ক্ষমতা, বিচার করার ক্ষমতা, স্থান চেতনা, ভাষাবোধের ক্ষমতা এবং শব্দ উৎকর্ষ ক্ষমতা। তো তাস্টুন এগুলিকে ভাগ করেছেন 7টি পর্যায়ে। স্মৃতির কাকে বলে সেই সম্পর্কে আমি বুঝিয়েছি। সংখ্যাবাচক মানে সংখ্যার ধারণা, স্মৃতি মানে হলো মনে রাখার একটা প্রবণতা, সংখ্যাবাচক মানে সংখ্যার ধারণা লাভ করা, প্রত্যক্ষমূলক তারপর হলো বিচার করার ক্ষমতা, তারপর হলো স্থান চেতনা মানে স্থান কোনো একটা কিছু চিনতে পারে, তারপর হলো ভাষাবোধের ক্ষমতা, তারপর হলো শব্দ উৎকর্ষ ক্ষমতা। তো তাস্টুন তার বুদ্ধিগুলিকে এইভাবে ভাগ করেছেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে প্রত্যক্ষমূলক ক্ষমতাকে তাস্টুন ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করেছেন, সেটা হবে পি। তারপর আবার প্রশ্ন আসতে পারে সংখ্যাবাচক মূলক ক্ষমতাকে তাস্টুন ইংরেজি কোন অক্ষর দ্বারা প্রকাশ করেছেন, তাহলে সেটা দেবে কি এন। এইভাবে তোমাদের বিভিন্নভাবে ভাষাবোধের ক্ষমতাকে তাস্টুন কোন অক্ষর দ্বারা প্রকাশ করেছেন, সেটা হবে বি। কোনো মানসিক সক্রিয়তা বিশিষ্ট কাজের উপর এক বা একাধিক বিশেষধর্মী মানসিক শক্তি প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা, বিচার করার ক্ষমতা, স্থান চেতনা, ভাষাবোধের ক্ষমতা, এই সবগুলিকে নিয়েই তাস্টুন কি করেছিলেন তার বুদ্ধি সম্পর্ক তত্ত্বটিকে 7টি ভাগে ভাগ করেছেন। তাহলে আমি তোমাদের অবশ্যই বুঝাতে পারলাম 7টি ভাগ কি কি। প্রথমটা হলো কি স্মৃতি, দ্বিতীয়টা হলো সংখ্যাবাচক ক্ষমতা, তৃতীয়টা হলো কি প্রত্যক্ষমূলক ক্ষমতা, চতুর্থ হলো বিচার করার ক্ষমতা, পঞ্চম হলো স্থান চেতনা এবং ষষ্ঠ হলো ভাষাবোধের বিকাশ এবং আর সপ্তম হলো শব্দ উৎকর্ষ ক্ষমতা। আর তাস্টুনের মতে এই 7টি প্রাথমিক ক্ষমতা বিভিন্ন কাজে বিভিন্ন রকম পরিমাণ, অর্থাৎ মানুষ কোন সময় কোন কাজে কোনো কাজে কিভাবে সে বুদ্ধিগুলি প্রয়োগ করে সে বুদ্ধিগুলিকে তাস্টুন বুঝিয়েছেন। এবার আমরা বলবো যে গিলফোর্ড অর্থাৎ অন্যান্য উপাদান বিশ্লেষণ ভিত্তিক তত্ত্বের সঙ্গে গিলফোর্ডের বুদ্ধির কয়েকটি মৌলিক পার্থক্য আছে। মানে অন্যান্যরা যেভাবে বুদ্ধিকে ভাগ করেছেন, গিলফোর্ড আবার সেটাকে অন্যভাবে ভাগ করেছেন।
তো সেই গিলফোর্ড সম্পর্কে আমরা জানবো। প্রথমত তিনি বুদ্ধি এবং ধীশক্তি এই দুই ধারণাকে তার তত্ত্বে অন্তর্ভুক্ত করেছেন। কি দুইটা ধারণাকে, অর্থাৎ বুদ্ধি এবং ধীশক্তি এই দুইটি ধারণাকে তার তত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। গিলফোর্ডের মতে ধীশক্তি হলো মানুষের সকল রকম বৌদ্ধিক শক্তির সামগ্রিক আধার, যার প্রকাশ ঘটে বিভিন্ন মানসিক ও অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার উপর, বিভিন্ন মানসিক এবং অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার উপর। তো বুদ্ধি সম্পর্কিত সেই গিলফোর্ডের তত্ত্বগুলি, ধীশক্তি হলো মানুষের সকল রকম বৌদ্ধিক শক্তির সামগ্রিক আধার, যার প্রকাশ ঘটে বিভিন্ন মানসিক ও অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার উপর। তাহলে অবশ্যই বুদ্ধি বলতে গিলফোর্ড কি বুঝিয়েছেন সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার তোমাদের মনে প্রশ্ন যে গিলফোর্ডকে, সেই সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো, কিন্তু পরিবেশগত কারণে এই শক্তির সবটাই বাইরে প্রকাশ পায় না বা কাজে লাগানো যায় না। বলতে কি পরিবেশগত কারণে মানুষের মধ্যে অনেক বুদ্ধি আছে, কিন্তু বলতে শিশুর মধ্যে অনেক বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিটাকে কাজে লাগানো যাচ্ছে না। কেন? কিছু একটা সময় দেখা যায় পরিবেশগত কারণে যে বুদ্ধিটা বাইরের সঙ্গে কি করা যাচ্ছে না, কারণে শক্তির সবটা, মানে যে শক্তি থাকে সেটা সবটাই বৃদ্ধি পায় না বা প্রকাশ পায় না বা কাজে লাগানো যায় না। অন্যদিকে বুদ্ধি হলো ধীশক্তির যে অংশটা কাজে লাগানো হয় বা প্রকাশ পায় তাকেই বোঝায়। কিন্তু গিলফোর্ড বুদ্ধি বলতে সেই জিনিসটাকে বুঝিয়েছেন যে জিনিসটা, অর্থাৎ যে যতটুকু অংশ শিশু কাজে লাগাতে পারে সেই অংশটাকে বুদ্ধি বলেছেন। অনেকের মধ্যে বুদ্ধি আছে কিন্তু সেটা প্রয়োগ করতে পারছে না, অনেক শিশুর মধ্যে বুদ্ধি আছে সেটা প্রয়োগ করতে পারে না। তো বুদ্ধি বলতে গিলফোর্ড এই জিনিসটাকে বুঝিয়েছে যে অংশটা মানুষ কাজে লাগাচ্ছে, শিশু যে অংশটা কাজে লাগাচ্ছে সেটাকে গিলফোর্ড বুদ্ধি বলেছেন। মোট কথা হলো বুদ্ধি হলো ধীশক্তির অংশ বিশেষ, মানে টোটালি যদি আমরা বুদ্ধি বলতে বুঝি তাহলে বুদ্ধি হলো কি ধীশক্তির একটা অংশ বিশেষ। তাহলে এবার আমরা গিলফোর্ড সম্পর্কে জানি। গিলফোর্ড এর আসল নাম হলো জয় পল গিলফোর্ড। গিলফোর্ডের আসল নাম হলো জয় পল গিলফোর্ড, অনেকে ইংরেজিতে এটাকে জেপি গিলফোর্ড বলা হয়। তাহলে গিলফোর্ডের আসল নাম কি? জয় পল গিলফোর্ড। উনি জন্মগ্রহণ করেছিলেন 7 মার্চ 1897 খ্রিস্টাব্দে। জন্মগ্রহণ করেছিলেন 7 মার্চ 1897 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 26 নভেম্বর 1987 খ্রিস্টাব্দে। আবারও বলছি 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় 1987 খ্রিস্টাব্দে। যদিও এই জন্ম মৃত্যু আসে না, উনি ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আছে যে গিলফোর্ড কোথাকার মনোবিজ্ঞানী, তাহলে তোমরা উত্তর দেবে আমেরিকান মনোবিজ্ঞানী। তাহলে গিলফোর্ড ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। তাহলে গিলফোর্ড দ্বিশক্তি উপাদান তত্ত্বটি, বুদ্ধির দ্বিশক্তি উপাদান তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। এবং দ্বিশক্তি বলতে গিলফোর্ড কি বুঝিয়েছেন তাও আমি বুঝাচ্ছি। দ্বিশক্তি বলতে শক্তির যে অংশটা কাজে লাগানো হয় সেই অংশটাকে বোঝানো হচ্ছে। এবং গিলফোর্ড মনে করেন সেটা পরিবেশের বাইরে প্রকাশ পায় না, সেটা কাজে লাগানো যায় না পরিবেশের বাইরে। তাহলে গিলফোর্ড হলো একজন আমেরিকান মনোবিজ্ঞানী এবং উনি জন্মগ্রহণ করেছিলেন 7 মার্চ 1897 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 26 নভেম্বর 1987 খ্রিস্টাব্দে। ওনাকে একজন আমেরিকান মনোবিজ্ঞানী হিসাবে চিহ্নিত করা হয় এবং ওনার আসল নাম ছিল জয় পল গিলফোর্ড, ইংরেজিতে জেপি গিলফোর্ড বলা হয়। এবার আমরা আসবো গিলফোর্ডের দ্বিশক্তি গঠন। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বুঝবে, কারণ কেননা ওই জায়গাটা আমি ঘিচিমিচি করে লিখেছি, তাই তোমাদেরকে বোঝা উচিত। তাহলে গিলফোর্ড দ্বিশক্তির গঠনকে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো বিষয়বস্তুগত মাত্রা, একটা হলো প্রতিক্রিয়া মাত্রা, আর একটা হলো উপাদানগত মাত্রা। গিলফোর্ড সেটাকে 3টি ভাগে ভাগ করেছেন। একটা হলো কি বিষয়বস্তুগত মাত্রা, আরেকটা হলো প্রতিক্রিয়া মাত্রা, আরেকটা হলো উৎপাদনগত মাত্রা মানে কন্টেন্ট, আরেকটা হলো অপারেশন, আরেকটা হলো প্রোডাক্ট। এই 3টা ভাগে কি করেছেন, ভাগ করেছেন গিলফোর্ড, তার তত্ত্বকে 3টা ভাগে ভাগ করেছেন। এবার বিষয়বস্তুগত মাত্রাকে গিলফোর্ড আবার 4টা ভাগে ভাগ করেছেন। একটা হলো মূর্ত, একটা হলো প্রতীকরূপী, একটা হলো বিমূর্ত এবং একটা হলো আচরণমূলক। তাহলে আমি আবার বলছি, গিলফোর্ড 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো বিষয়বস্তুগত, আরেকটা হলো প্রতিক্রিয়া মাত্রা, আরেকটা হলো উপাদানগত মাত্রা। এবার বিষয়বস্তুগত মাত্রাকে আবার 4টা ভাগে ভাগ করেছেন। একটা হলো মূর্ত, একটা হলো প্রতীকী রূপ, একটা হলো বিমূর্ত এবং একটা হলো আচরণমূলক। এরই মাঝে তোমাদের মধ্যে আবার প্রশ্ন জেগে যাচ্ছে যে কি বিষয়বস্তুগত মাত্রা কি? হ্যাঁ, বিষয়বস্তুগত মাত্রা বলতে বোঝায় বৌদ্ধিক ক্রিয়া উত্তেজিত হওয়ার জন্য এবং বৌদ্ধিক ক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যম হিসাবে যে উপাদানগুলির দরকার সেই বিষয়বস্তুগুলিকে বলা হয় কি বিষয়বস্তুগত মাত্রা। ঠিক আছে?
অর্থাৎ বৌদ্ধিক ক্রিয়ার উদ্দীপিত হওয়ার জন্য যে বৌদ্ধিক ক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যম হিসাবে যে উপাদানগুলি ব্যবহার করা হয় সেই উপাদানগুলিকে বলা হয় কি বিষয়বস্তুগত মাত্রা। আর সেই উপাদানগুলি হলো মূর্ত, প্রতিকৃতি রূপ, বিমূর্ত এবং আচরণমূলক। এবার হলো প্রতিক্রিয়া মাত্রা। তোমাদের অবশ্যই প্রশ্ন, প্রতিক্রিয়া মাত্রা কি? হ্যাঁ, প্রতিক্রিয়া মাত্রা হলো যেসব মানসিক ক্রিয়ার মাধ্যমে বা মানসিক ক্রিয়া আমাদের বৌদ্ধিক আচরণে নিষ্পন্ন করে তাই হলো প্রতিক্রিয়া। বৌদ্ধিক আচরণকে নিষ্পন্ন করে সেটাই হলো কি প্রতিক্রিয়া। অর্থাৎ আমরা যে আচরণগুলি করছি সেই আচরণগুলিকে নিয়ন্ত্রণ করে যেগুলি বা বৌদ্ধিক আচরণগুলিকে নিষ্পন্ন মানে শেষ করে যেগুলি, এগুলিকে বলা হয় প্রতিক্রিয়া। যেমন ধরো এগুলির মধ্যে পড়ে সেই প্রতিক্রিয়া মাত্রাকে আবার 5টা ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রজ্ঞা, স্মৃতি, চিন্তন, কেন্দ্রানুগত চিন্তন এবং মূল্যায়ন। প্রজ্ঞা, স্মৃতি, চিন্তন, কেন্দ্রানুগত চিন্তন এবং মূল্যায়ন। আমি আবারও বুঝাচ্ছি, তোমরা হতবরলে লেগে যাবে, তাই আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রতিক্রিয়া মাত্রা হলো কি যেসব মানসিক ক্রিয়া আমাদের বৌদ্ধিক আচরণ নিষ্পন্ন করে তাই হলো প্রতিক্রিয়া মানে আমরা প্রতিক্রিয়া করি যেগুলি দ্বারা। এবং এগুলি কিভাবে রেসপন্সটা হয় সেটা হলো 5টা ভাগে। একটা হলো প্রজ্ঞা, একটা হলো স্মৃতি, একটা হলো চিন্তন, একটা হলো কি কেন্দ্রানুগত চিন্তন, আর একটা হলো কি মূল্যায়ন। এবার হলো উৎপাদনগত মাত্রা। এবার নিশ্চয়ই প্রশ্ন যে উৎপাদনগত মাত্রা কাকে বলে? হ্যাঁ, উৎপাদনগত মাত্রা বলতে বোঝায় প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়ার ফলে যে ধারণাগুলো উৎপন্ন হয়, মানে প্রতিক্রিয়া এবং বৌদ্ধিক ক্রিয়ার ফলে যে ধারণা উৎপন্ন হয় সেই ধারণাটিকে বলা হয় কি উৎপাদনগত মাত্রা। সেই উৎপাদনগত মাত্রাকে আবার 5 ভাগে 1, 2, 3, 4, 5, 6 ভাগে ভাগ করা যায়। একটা হলো কি একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীলতা এবং তাৎপর্য। এই 6টি ভাগে ভাগ করা যায় উৎপাদনগত মাত্রাকে। ঠিক আছে, যদিও দেখতে মনে হচ্ছে অনেক ব্যাপার, কিন্তু যদি তোমরা একটু একটু করে পড়ে নাও তাহলে অবশ্যই সেটা সহজ হয়ে যাবে। একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীল এবং তাৎপর্য। আমি একটা চকের মাধ্যমে সেটা এঁকে দিয়েছি, তোমরা যদি পারো সেটাকে বড় করে এঁকে তারপরে করে নেবে। ঠিক আছে, তাহলে সেটা হলো কি একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীল এবং তাৎপর্য। এই 6টা ভাগে কি করেছে? ভাগ করেছে। কোনটাকে? উৎপাদনগত মাত্রাকে। এবার হলো আমাদের দ্বিশক্তি 4 × 5 × 6 মানে 120টি উপাদানের সমষ্টি। আমাদের যে দ্বিশক্তি সেটা 4 × 5 × 6, ঠিক আছে, সেটাকে 120টি উপাদানের সমষ্টিতে। এই দেখো 4 × 5 এটা 6 আছে, এই জায়গাটাকে বলা হয় কি আমাদের দ্বিশক্তির উপাদানের যে 4 × 5 × 6। তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে কয়টি উপাদানের সমষ্টি, সেটা হলো 120টি উপাদান। আর বুদ্ধির মোট উপাদান, আমাদের বুদ্ধির যে মোট উপাদান থাকে সেটা হলো 5 × 5 × 6, 5 × 5 = 25, আর এটা হলো 150টি। ঠিক আছে, তাহলে বুদ্ধির মোট উপাদান হলো 150টি। এবং গিলফোর্ডের উপাদান বিশ্লেষণের সাহায্যে সেটা হলো 90টি বুদ্ধি উৎপন্ন করেছেন। এবং সেটা তোমরা যদি চকটা দেখো তাহলে অটোমেটিকলি তোমাদের মধ্যে সেই জিনিসটা এসে যাবে, কোথায় 120টা হয়েছে, কোথায় 150টা হয়েছে এবং কোথায় 90টা হয়েছে। সেটা চকটা ভালো করে লক্ষ্য করে অবশ্যই পেয়ে যাবে। তাহলে আমি অবশ্যই বুঝাতে পারলাম যে গিলফোর্ডের দ্বিশক্তি গঠনটা কিভাবে হচ্ছে। এবং প্রথম হলো তাস্টনের বুদ্ধির উপাদান তত্ত্ব। তাহলে তাস্টন বুদ্ধিকে কয়টা ভাগে ভাগ করেছেন? 7টা ভাগে ভাগ করেছেন। এবং সেই 7টা ভাগ সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। একটা হলো স্মৃতি, একটা হলো সংখ্যাবাচক ক্ষমতা, একটা হলো প্রত্যক্ষমূলক ক্ষমতা, একটা হলো বিচার করার ক্ষমতা, একটা হলো স্থান চেতনা এবং ভাষাবোধের ক্ষমতা ও শব্দ উৎকর্ষ ক্ষমতা। সেই 7টা ভাগে ভাগ করেছেন। এবং তাস্টনের মতে যে এই 7টি প্রাথমিক ক্ষমতায় বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন পরিমাণ হয়ে থাকে এবং এই মানসিক সক্রিয়তা বিশিষ্ট কাজের উপর এক বা একাধিক বিশেষধর্মী মানসিক শক্তির প্রয়োজন হয়। এবার হলো গিলফোর্ড কি করেছে? গিলফোর্ডের মতে বিশ্লেষণ ভিত্তিক তত্ত্বের সঙ্গে গিলফোর্ড বুদ্ধি তত্ত্বের কয়েকটি মৌলিক পার্থক্য আছে। প্রথমত তিনি বুদ্ধি এবং দ্বিশক্তি এই দুই ধারণাকে তার তত্ত্বে অন্তর্ভুক্ত করেছেন। এবং গিলফোর্ডের মতে দ্বিশক্তি হলো মানুষের সকল রকম বুদ্ধিক শক্তির সামগ্রিক আধার, যার প্রকাশ ঘটে বিভিন্ন মানসিক এবং অন্যান্য ক্রিয়া প্রতিক্রিয়ার উপর। কিন্তু পরিবেশগত কারণে এই শক্তি সবটা বাইরে প্রকাশ পায় না, কিছু একটা কি হয় কাজে লাগানো যায় না। অন্যদিকে বুদ্ধি হলো দ্বিশক্তির যে অংশটা কাজে লাগানো হয় সেটাকে গিলফোর্ড বুদ্ধি বলতে বুঝিয়েছেন। সেই বুদ্ধিকে গিলফোর্ড 3টি ভাগে প্রথমত ভাগ করেছেন। একটা হলো বিষয়বস্তুগত মাত্রা, একটা হলো প্রতিক্রিয়া মাত্রা, আর একটা হলো উৎপাদনগত মাত্রা।
অবশ্যই আমাদের প্রশ্ন জায়গায় বিষয়বস্তুগত মাত্রা কি? বিষয়বস্তুগত মাত্রা হলো বৌদ্ধিক ক্রিয়ায় উদ্দীপিত হওয়ার জন্য এবং বৌদ্ধিক ক্রিয়া সম্পূর্ণ করার মাধ্যম হিসেবে যে উপাদানগুলির দরকার সেগুলিকে বলা হয় কি? বৌদ্ধিক প্রতিক্রিয়া। এবং যে উপাদানগুলি দরকার সে উপাদানগুলি হলো মূর্ত, প্রতিক্রিয়ারূপ, বিমূর্ত এবং আচরণ। মানে এটাকে আবার 4 ভাগে ভাগ করেছেন, একটা হলো মূর্ত, একটা হলো প্রতিক্রিয়ারূপ, একটা হলো বিমূর্ত এবং একটা হলো আচরণ। এই 4টা উপাদানের মাধ্যমে বুদ্ধিক ক্রিয়াটা অর্থাৎ বিষয়বস্তু মাত্রাটা সম্পূর্ণ হয়। তারপর হলো কি? প্রতিক্রিয়া মাত্রা। তাহলে অবশ্যই প্রতিক্রিয়া মাত্রা কাকে বলে? প্রতিক্রিয়া মাত্রা বলতে বোঝায় যেসব মানসিক ক্রিয়া দ্বারা আমাদের বৌদ্ধিক আচরণ নিষ্পন্ন করে, যেসব মানসিক ক্রিয়াগুলি আমাদের বৌদ্ধিক আচরণকে নিষ্পন্ন করে সেগুলি হলো কি? প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াকে যে 4টি উপাদান দ্বারা ভাগ করা হয় সেটা হলো প্রজ্ঞা, স্মৃতি, চিন্তন, কেন্দ্রানুগত চিন্তন এবং মূল্যায়ন। সেটা হলো কি? প্রতিক্রিয়ার মাত্রার উপাদান। এবং আসে উৎপাদনগত মাত্রা। তাহলে অবশ্যই প্রশ্ন, উৎপাদনগত মাত্রা কাকে বলে? উৎপাদনগত মাত্রা বলতে বোঝায় প্রতিক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়ার ফলে যে ধারণাগুলো উৎপন্ন হয় সেটা হলো উৎপাদনগত মাত্রা। সেই উৎপাদনগত মাত্রাকে আবার 6টি ভাগে ভাগ করা যায়। একটা হলো কি? একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীলতা এবং তাৎপর্য। এই 6টা ভাগে ভাগ করে উৎপাদনগত মাত্রাকে প্রকাশ করা হয়ে থাকে। তো আমাদের দ্বিশক্তি উপাদান হলো 4 × 5 × 6 মানে 120টি উপাদানের সমষ্টি এবং বুদ্ধির মোট উৎপাদন হলো 5 × 5 × 6 মানে 150টি। কিন্তু গিলফোর্ডের উৎপাদনের যে বিশ্লেষণে সাহায্য করে সেটা হলো 90টি বুদ্ধির উপাদান আবিষ্কার করেছিলেন গিলফোর্ড। তা এবার আমি এটা চোখের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম, সেটা যদিও বোঝা যাচ্ছে না, তবু আমি বলে দিচ্ছি। প্রতিক্রিয়া মাত্রা হলো প্রজ্ঞা, স্মৃতি, তারপর হলো প্রজ্ঞা, স্মৃতি, তারপর হলো কেন্দ্রানুগত চিন্তন এবং মূল্যায়ন। আর এটা হলো বিষয়বস্তুগত মাত্রা। বিষয়বস্তুগত মাত্রার মধ্যে হলো মূর্ত, প্রতীকরূপ, বিমূর্ত এবং আচরণ। মূর্ত, তারপর হলো প্রতীকরূপ, বিমূর্ত এবং আচরণ। আর একটা হলো প্রতিক্রিয়ার মাত্রা। প্রতিক্রিয়ার মাত্রাটা আছে উপরে, এটাও দিয়ে দিয়েছি। তারপর হলো উৎপাদন মাত্রা। উৎপাদন মাত্রার মধ্যে রয়েছে একক, শ্রেণী, সম্পর্ক, ব্যবস্থাপনা, পরিবর্তনশীল এবং তাৎপর্য। এই গড়গুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে অটোমেটিকলি এই হিসাবটা তোমাদের বেরিয়ে যাবে। তো ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে এবং যদি দেখা না যায় তাহলে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা অবশ্যই দেখে নেবে।